বিপিনুরের ওয়াইফ সংবাদ সম্মেলন করতেছিল, তো তার বাসাটা দরজা ভেঙে ঢুকে গেছে, ট্রমাটাইজ, বাচ্চারা প্যানিকড হয়ে গেছে, ছোট শিশুরা। এবং বিপিনুরের বাসা এর আগে এরকম হয়েছে। এখন এই যে অসভ্য ইতর, এই যে এগুলি যারা এখানে ডিবিতে এগুলি যায় কাজ করতে, এগুলো তো অশিক্ষিত কেউ না, এগুলি কুশিক্ষিত এবং হায়ার ডিগ্রিধারী অনেক লোকের আদেশে এগুলি করে। 46 বিসিএস পর্যন্ত সমস্ত কোশ্চেন আউট, এবং এরপরে আবার দলীয় লোক, তারপরে যে ওই যে মানে কোন লোক বিএনপির গন্ধ বা জামাতের গন্ধ বা ছাত্রলীগ করে না এরকম হলে তাকে নিবে না। এখন এই যে মেধাহীন কতগুলি লোককে নিয়েছে, তারপরে কিছু দলীয় ক্যাডার নিয়েছে, গুন্ডা পান্ডা, তা এইগুলির কাছ থেকে আপনি ভালো কিছু জাতি আশা করতে পারে না। খালেদ মাহমুদ না মহিউদ্দিন, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল উনি, ভালো একজন সাংবাদিক, খুবই ব্রিলিয়ান্ট ছেলে। তাকে দেখলাম তুমি করে কথা বলতেছে, হ্যাঁ খালেদ আমি তোমাকে তুমি করি বলি। আর এটা একটা তো সামাজিক একটা মানে কি বলে অবস্থান। তুমি সেখানে তুমি বলবা কেন, তোমার আপনি বলতে কষ্ট কোথায়? তো বিচারপতি মানিকের ওই কালকে আমি ওর কথাগুলি শুনতেছিলাম, তো এই সমস্ত লোককে তো ঘৃণা করা ছাড়া, হেট করা ছাড়া কিছুর না। এটা আসলে সর্বজন বিদিত, আমাদের বাংলাদেশে বর্তমান সরকার, এটা তো একটা ফ্যাসিস্ট সরকার, এবং এটা হলো বিনা ভোটের সরকার, একটা অনৈতিক অবৈধ সরকার। তো এই কথাগুলি বিরোধী দলের যারা আছে, বিএনপি, জামাত, যারাই আছে, তারা কিন্তু এই সরকার বলে। কেন সরকার বলে, এইটাই আমার প্রথম আপত্তি। এদেরকে সবসময় বলতে হবে একই জিনিস। ওরা মিথ্যা কথাটা বারবার বলে এবং এইটাকে এমন ভাবে এস্টাবলিশ করে যে মানে প্রচারে প্রসার। ওরা মিথ্যা কথাটাকে সত্য বলার জন্য সমস্ত মন্ত্রী, এমপি সব জায়গায় ছড়িয়ে দেয়, SMS করে দেয়, তারপর ওইটাকে বলতে থাকে সবাই একই সুরে, শিয়ালের মতো হুক্কা হুয়া। এখন এই যে বর্তমান সরকার, এটা তো আমাদের সরকার না, এটা হলো হয়তো আওয়ামী লীগের সরকার বা একদল লুটেরা সরকার বা দুর্বৃত্তের সরকার, কিছু 50-60 জন ব্যাংক ব্যবসায়ী যারা ব্যাংক লুটপাট করে খাচ্ছে, এস আলম, বসুন্ধরা, এই টাইপের কিছু লোকের সরকার, এবং এরা ভারতের মদতপুষ্ট সরকার। তো যাই হোক, এদেরকে যারা ধরে নিয়ে যাচ্ছে, এই যে 3টা ছেলেকে নিয়ে গেল, এরা ছিল ট্রিটমেন্টে, তাদের কেবিন নাম্বার গুলি কালেক্ট করে। ইমরান ভাই আমি একটু সংশোধন করি, আজকে আবার 2 জনকে নিয়ে গেছে, মোট 5 জন। আচ্ছা জি, এটা কন্টিনিউয়াস হবে, চলতে থাকবে আপা। আপনি তো যাদের সমন্বয় তাদের কথা আপনি এখন অত্যাচার করবে, এই অত্যাচারের বর্ণনা তো ব্যারিস্টার জাকারিয়া দিলেন। তারপরে আমরা ইতিমধ্যে অনেকের যারা তো মানে একবার ঘুরে এসেছে ইয়ে থেকে। আমি ব্যারিস্টার জাকারিয়া সাহেবকে ওইভাবে শুনিনি, তবে আমি যেটা জানি এখানে যেটা হয়, এখানে টর্চার করে, ইন্টারোগেশন করে না। অ্যাকচুয়ালি এটারে আপনার হয় কি, এখানে সাইকোলজিক্যাল কিছু প্রেশার তৈরি করা হয়। কারণ আমরাও ইন্টারোগেশন করেছি, আমরা এরকম কাজ করেছি আর্মিতে, আমরা যখন শান্তি বাহিনী ধরেছি, কিন্তু আমরা ফিজিক্যাল টর্চারে কখনো ভুলে ভালে গেছি 2-1 বার, তখন আমরা বুঝিনি। তো কিন্তু এটা আসলে করা উচিত না এবং এটা নিয়ম না। আর আপনি জানেন গেরিলাদের ব্যাপারে আলাদা ব্যাপার, এরা হলো আমাদের বাংলাদেশে একটা রিপাবলিক, এখানে গণতান্ত্রিক আমরা বলি না, বর্তমানে গণতন্ত্র যেহেতু নাই, আমি গণতান্ত্রিক বলবো না, আমি বলবো একটা স্বৈরতন্ত্র, এবং এর একটা একদলীয় শাসন চলছে গত 15 বছর ধরে। এবং এখানে যে গুম করা হয়েছে, আমি তো আপনি সবাই আমরা জানি, ইলিয়াস আলী, তারপরে একজন ছিল কি আলম, উনি হলো বোধহয় ছিল ওই যে কাউন্সিলর বা সামথিং লাইক দ্যাট। তারপর এরকম জি কাউন্সিলর ছিলেন, কমিশনার, হ্যাঁ কমিশনার ছিলেন জি। তো উনি কি আলম যেন, ওনার নামটা ভুলে গেছি আমি। এরকম শত শত গুম খুন আছে। তবে বিখ্যাত লোকগুলি, যেহেতু ইলিয়াস আলী একজন শক্ত মানুষ, পজিশনে স্ট্রং পজিশনের লোক, বিএনপির একটা বড় নেতা, যার জন্য স্টুডেন্ট লিডার হিসেবে সে পরিচিত ছিল, যার জন্য আমরা ওইটা নিয়ে বারবার বলি। কারণ এরকম অনেক মায়ের বুক খালি হয়েছে, যেটার হিসাব হয়তো বিএনপিও পুরোপুরি জানে না, একমাত্র তার পরিবার জানে বা কিছু আত্মীয় স্বজন জানে। তো এই টর্চার গুলি হয় কি অমানবিক হয়। এখানে যারা গিয়েছে, মান্না ভাইয়ের টর্চারের কথা আমি শুনেছি, মান্না ভাই নিজের মুখে আমরা শুনেছি। তারপরে যে একটু আগে আমি দেখলাম আপনার বিপিনুরের ওয়াইফ সংবাদ সম্মেলন করতেছিল,
তো তার বাসাটা দরজা ভেঙে ঢুকে গেছে, ট্রমাটাইজ, বাচ্চারা প্যানিকড হয়ে গেছে, ছোট শিশুরা। এবং বিপিন নুরের বাসা এর আগে এরকম হয়েছে। এখন এই যে অসভ্য ইতর, এই যে এগুলি যারা এখানে ডিবিতে এগুলি যায় কাজ করতে, এগুলো তো অশিক্ষিত কেউ না, এগুলি কুশিক্ষিত এবং হায়ার ডিগ্রিধারী অনেক লোকের আদেশে এগুলি করে। এবং এইটা তো আমি কেন অবৈধ আদেশ শুনবো? আমি কেন যাব? আমি কেন ভদ্রভাবে বাসায় নক করব, কলিং বেল চাপ দিব, আসবে, খুলবে না, তারপর আমি দেখবো, সাথে ম্যাজিস্ট্রেট যাবে। তারপর সিভিল ড্রেসে তো আপনার অ্যারেস্ট করার এখতিয়ারই নেই, হাইকোর্টের একটা আদেশ আছে, আমি যতটুকু জানি, ব্যারিস্টার সাহেব তো ভালো জানবেন, যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা যাবে না। তারপরে তারা চ্যালেঞ্জ করলে আইডেন্টিটি তাদের শো করে না। হাসপাতাল থেকে যে 3 জনকে অ্যারেস্ট করেছে, ওখানে কিন্তু ডাক্তার সাহেব বলেছে আমাদেরকে বলতে হবে কি কারণে, কেন। একটা ছেলে তো অসুস্থ, ওখানে ওর চিকিৎসা তখনও হয়নি, অনেক ব্যথা, ওর নাহিদ নাই জানো কি নাম আমার ওর। এখন এই যে মানে এই যে মগের মুল্লুক, এটা ফেসিস্ট ছাড়া কি বলবো? এটা তো আমাদের বিবেক। একবার তো নিয়ে গেছে, এখন আবারও নিয়ে গেছে, গতকালকে যেটা আমরা দেখেছি। হ্যাঁ, এই যে এখন আপনি বলেন, আমি যদি গুন্ডা পান্ডা, আমি যদি বিসিএস এর কোশ্চেন আপনি বলেন, 33 বিসিএস থেকে আমরা জানি 45 বিসিএস বা 46 বিসিএস পর্যন্ত সমস্ত কোশ্চেন আউট, এবং এরপরে আবার দলীয় লোক, তারপরে যে ওই যে মানে কোন লোক বিএনপির গন্ধ বা জামাতের গন্ধ বা ছাত্রলীগ করে না, এরকম হলে তাকে নিবে না। এখন এই যে মেধাহীন কতগুলি লোককে নিয়েছে, তারপরে কিছু দলীয় ক্যাডার নিয়েছে, গুন্ডা পান্ডা, তা এইগুলির কাছ থেকে আপনি ভালো কিছু জাতি আশা করতে পারে না। তারপরে দেখেন এই যে বাচ্চা একটা ছেলে, আপনি দেখছেন কিনা একটু আগে, 17 বছর ওর বয়স, 17 বছর সামথিং, ঢাকা কলেজে, ওর শামসুল্লাহ কলেজ থেকে জিপিএ 5 ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দুটোই, মানে এসএসসি এইচএসসি তে, এবং ওকে 48 ঘন্টা আগে বা 2-3 দিন আগে অ্যারেস্ট করেছে পুলিশ। কিন্তু যেখানে যায় প্যারেন্টসরা, মা বাবারা, অভিভাবকরা বলে যে না আমরা জানি না, অথচ যাত্রাবাড়ি থানার নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। তারপর তাকে ডিবিতে কোর্টে কোথায় গেছে, ওখানে যে তারা দেখেছে। এবং 17 বছর একটা ছেলেকে, সে তো আসলে ইয়ে না, মানে টেন্ডার এজ, তো এখন তাকে কিন্তু কিশোর সংশোধন আগারে পাঠানোর কথা, কিন্তু তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট। এখন আপনি বলেন, এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ টপ লেভেলে বলে, আর লোয়ার কোর্টগুলি তো টোটালি এই যে বিসিএস ক্যাডারের যেগুলি 33 আর 46, এই ঘুষ খাওয়া, কোশ্চেন আউট করে এই ধরনের লোকজন। এখন এগুলির কাছ থেকে কি আশা করবে আপা? আমার নামে একটা মামলা হয়েছিল, আমি আপনাকে বলি, আমি থাকি ঢাকায়, আমার দেশে আমি যাই না, আমার নামে একটা মামলা দিল কোর্টে, আমার একটা আত্মীয় জমি জমা নিয়ে সমস্যা, অথচ আমি নাকি তাকে মারছি, ছিনতাই করছি, হাইজ্যাক করছি, ইত্যাদি ইত্যাদি। এবং সেটা তো কোর্ট তো এটা তখন কগনিজেন্সে নিবে ম্যাজিস্ট্রেট, তখন তো তাকে জিজ্ঞেস করতে হবে মেডিকেল সার্টিফিকেট দেখা, কবে হয়েছে, সাক্ষী কোথায়, কিচ্ছু না। এটাকে কোনো এনকোয়ারি না দিয়ে এটাকে ডাইরেক্ট আমার নামে ওয়ারেন্ট ইস্যু করে দিছে। আমার ঢাকাতে সিসিটিভির ফুটেজ, আমার অফিসের প্রেজেন্স, সবকিছু নিয়ে আমি দেখানোর পরে আমাকে যেভাবে হোক ম্যাজিস্ট্রেটকে আমি বললাম যে আপনি আমাকে কিছু বলার সুযোগ দিলে আমি বলবো। তখন সে বলে কি হ্যাঁ বলেন। আমি বললাম দেখেন, একটা মামলা আপনি এখানে কগনিজেন্সে নিলেন, যেখানে আমরা 5 জন ভাই কেউ আমরা দেশে থাকি না, অথচ আপনি আমাদের আত্মীয়ের কথা একটা মামলা নিলেন, আপনি এটাকে তদন্ত দিলেন না, কিচ্ছু করলেন না, মেডিকেল সার্টিফিকেট চাইলেন না, আহত আছে কিনা, মেডিকেলে ভর্তি হয়েছে কিনা, তারপর তার সোনার ইয়ে নেওয়া হয়েছে, কানের দুল খুলে নেওয়া হয়েছে, মোবাইল নেওয়া হয়েছে, মোবাইলে কাগজ চাইলেন না, কোথা থেকে মোবাইল, কিচ্ছু। দিস ইজ দি কন্ডিশন অফ দি কোর্ট, লোয়ার কোর্ট, আমি আপনাকে বলতেছি। এবং আমি এখানে জোর গলায় বলি, ওরা আমার নামে যে মামলাই করুক, ওরা এখন শোনেন দালালি করে, উকিলরা দালালি করে কোর্টের এই যে ম্যাজিস্ট্রেটরা, এরা পয়সা খেয়ে জামিন দেয়, এরা পয়সা খেয়ে করে। তবে হ্যাঁ, যেগুলি সরকারের বিরোধী, এদেরকে জামিন দেয় না, সাহস পায় না, কারণ এরা মনে করে এদেরকে জামিন দিলে আমাকে আবার বিএনপি জামাতের ট্যাগ লাগাই দিবে। তো এই হলো আমাদের অবস্থা। এবং এখানে আমার মনে হয় যে এক্সট্রা ইনকাম হচ্ছে। আপনি জানেন কিনা, আমাদের আর্মিরা আছে, তাদেরকে তো কোনো পাওয়ার দেওয়া হয় না ওইরকম, দে আর ইন এইড অফ সিভিল পাওয়ার, ডিএমপি কমিশনার আন্ডারে, যেভাবে বিডিআর আগে চাকরি করে। আমিও একসময় কন্ট্রোল রুমে পুলিশের ডিএমপি আন্ডার মির্জা রকিবুল্লাহ ছিল কমিশনার, তার আন্ডারে ছিলাম আমি, এরকম অ্যাটাচ ডিউটি করতাম। আইজিপি ছিল সাধারণ সাহেব, আমাকে উনি বলতো ইমরান, মানে আমরা ইভেন ইফ সামবডি স্কিল
ইউ নিড নট টু বদার। তো আমি বললাম স্যার ক্লিয়ার কেন প্রশ্ন আসবে, বলে না ইফ ডোন্ট বদার বি ভেরি ক্লিয়ার। এখন এই যে মানে আপনার আইন, এই আইন তো যেটা আছে সেটা মানে না, আর যেটা আইন নাই সেটাও মানে করে। এই 17 বছরের বাচ্চাকে তো রিমান্ড দেওয়ার কথা না। তো এখন এইগুলি আপনি কি বলবেন? এগুলি তো একটা দেশে অরাজকতা যাকে বলে। এই কালামানিক একটা আছে, ওই কালামানিক কি চৌধুরী ওর নাম, আমি ওর নামও বলতে চাই না। বিচারপতি মানি, হ্যাঁ, ও ও ও ও আবার বলে ওরে বিচারপতি বলতে হবে। তো ওকে বিচারপতি বলতে হবে না হবে এটা তো মানুষের মন থেকে আসবে। পারবেন না, উনি তো বিচারপতি ছিলেন, এটা কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, বিচারপতি ছিল, ভালো কথা, সেটা ও জোর করে বলাতে যাবে কেন? একজন সাংবাদিক মহসিন কামাল নাকি জানি, আমি জানি না, মাসুদ কামালকে একেবারে অনলাইনে একটা টক শোর সময় এই গীতে ধরে ফেললো। মানে মাসুদ কামাল তো খুব ভদ্র বিনয়ী মানুষ, অনেক সুন্দর করে তাকে শিক্ষা দিয়েছে। তারপরে কালকে আপনার দেখলাম ওই খালেদ আছেন একজন, খালেদ খালেদ মাহমুদ না মহিউদ্দিন, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল উনি, ভালো একজন সাংবাদিক, খুবই ব্রিলিয়ান্ট ছেলে। তাকে দেখলাম তুমি করে কথা বলতেছে, হ্যাঁ খালেদ আমি তোমাকে তুমি করি বলি। আর এটা একটা তো সামাজিক একটা মানে কি বলে অবস্থান। হ্যাঁ, তুমি সেখানে তুমি বলবা কেন? তোমার আপনি বলতে কষ্ট কোথায়? তো বিচারপতি মানিকের ওই কালকে আমি ওর কথাগুলি শুনতেছিলাম। তো এই সমস্ত লোককে তো ঘৃণা করা ছাড়া, হেট করা ছাড়া কিছুর না। এখন যে সরকারের যে কাজগুলি করতেছে, হয় কি ঘৃণা বাড়তেছে, মানুষের ঘৃণা এমন পর্যায়ে গেছে, এখন এই ঘৃণা ছাড়া কিছু নাই। দেখেন, মানুষ, আপনার ছাত্ররা বাচ্চারা মারা গেছে, আপনি বলছেন যে কি ওদের দাবি মানা হয়েছে, তা আপনি দাবি মানলেন কোথায়? সময় মতো আপনি মানেননি, দাবি মানলেন কোথায় আপনি? তারপরে আপনি এতগুলি প্রাণ ঝরে গেল, এত রক্ত দিল, আপনি এই রক্ত ঝরার পরে আপনি মানতে গেলেন, আপনি বললেন যে হ্যাঁ বিচার যেটা রায় হবে সেটা তোমাদের পছন্দ হবে। হাউ ডু ইউ নো দ্যাট? অর্থাৎ এই শপথবদ্ধ রাজনীতিবিদ যারা বিচারপতি বলে, ওবায়দুল হাসান তো ছিল রাজ্জাক বাকশাল, ওই যে আপনাদের রাজ্জাক সাহেব ছিল, ওরা ছাত্রলীগের উনি সভাপতি ছিল বোধহয় এক সময়, বা জেনারেল সেক্রেটারি। এখন এই ধরনের লোক যদি আপনি জুডিশিয়ারিতে থাকে, আপা, ইট ইজ ভেরি টাফ টু এক্সপেক্ট জাস্টিস এবং আপনার যেটা বলেন রুল অফ ল। তো এটা ইংল্যান্ডে হতে পারে, আপনাদের আমেরিকায় হতে পারে, বাংলাদেশের জন্য এটা একটা মানে সুদূর প্রসারী আমার চিন্তা। দেখা যাক